হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার এই বাইকের ছোটোখাটো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। সুজুকি জিক্সার FI ABS এই বাইকটা কেনা থেকে শুরু করে এখন পর্যন্ত 17,262 কিলোমিটার মেবি হবে আমি বাইকটা রাইড করছি। এর মাঝখানে আমি আমার এই বাইক থেকে কী সমস্যা ফেস করছি, কি সুবিধা ফেস করছি, এইগুলো সব কিছুই বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই বাইকটা কি আপনাদের জন্য ভালো হবে নাকি ভালো হবে না, এইটা একদম ক্লিয়ার হয়ে যাবেন যদি আজকের পুরো ভিডিওটা আপনি দেখেন। তাহলে চলেন ভিডিওটা শুরু করি, লেটস গো। সুজুকি জিক্সার FI ABS এই বাইকটা অনেকেরই ক্রাশ। এই বাইকটা বর্তমানে বাংলাদেশে অনেকটাই জনপ্রিয়তা পাইছে এই বাইক। তারপরে এই সুজুকির মধ্যে যেটা আছে আরেকটা, সেটা হচ্ছে মনোটন। এইটা এমনকি মনোটন, এই দুইটা বাইক সুজুকির মধ্যে মানে প্রচুর পরিমাণে বাংলাদেশে মার্কেট কাঁপাইতেছে এক কথায়। আর এই বাইকটা আমি টোটালি রাইড করছি 17,262 কিলোমিটার। আর এই বাইকটা এই 17,262 কিলোমিটার রাইড করার মাঝে এটার যে এয়ার ফিল্টার, এই এয়ার ফিল্টারটা আমি চেঞ্জ করছি টোটালি 2বার চেঞ্জ করছি এটার এয়ার ফিল্টার। আর সামনের যে ব্রেক শু আছে, সামনের ব্রেক শু, এই ব্রেক শুটা চেঞ্জ করছি আমি 1বার চেঞ্জ করছি। আর এটার যে ABS, এই ABSটা নিয়ে হালকা পাতলা কিছু প্যারা খাইতে হয়। ABSটা হঠাৎ করে লক হয়ে যায় আর কি। এই লক হওয়ার প্যারাটা আমি খাইছি 1বার। আমার ABSটা লক হয়ে গেছিল, আমি একটা মোড় ঘুরতেছিলাম, ওই মোড় ঘোরার সময় ABS আর কাজ করতেছিল না। ওই মোড়ের মধ্যে ছিল একটা দোকান, তখন ব্রেক যখন ফেল হয়েছে ভাই, দোকানটা ছিল আর কি ওই যে ডেকশো, তারপর স্টিলের যে জিনিসপত্রগুলো আছে ওইগুলা আর কি ওই দোকানের মধ্যে বিক্রি করতো। আমি যাইয়া ভাই একদম ওই দোকানের ডেস্কের মধ্যে লাগাই দিছি। ওই দোকানের ডেস্ক তো বসকায় গেছে গা এই ব্রেক ফেল হওয়ার কারণে। যাই হোক, দোকানটা চীনা পরিচিত থাকার কারণে তেমন কিছু বলে নাই, অন্যথায় যদি অন্য দোকান হইতো তাহলে আমাকে বাইন দেয়া ওইটার জরিমানা রাখতো। তো তারপর আমি ABS এর যে লক হয়ে গেছিলো সেন্সরটা, ওইটা আমি সার্ভিসিং সেন্টারে গেছি। সার্ভিসিং সেন্টারে যাওয়ার পর দেন তারা ওইটা একটা মেশিন আছে, ওই মেশিন দিয়া এই ABS এর ভিতরে হাওয়া আটকা যায়। যদি আপনার ব্রেকটা লক হয়ে যায় তাহলে এই ABS এর ভিতরে একটা হাওয়া আটকা যাইব। তারা ওই হাওয়াটা বের করে দিছে ওই মেশিনের মাধ্যমে। তো এই ABS নিয়ে হালকা পাতলা কিছুটা প্যারা খাইতে হয়, সব সময় যে খাইতে হয় বিষয়টা ওই রকমও না। আমি এই 17,000 কিলোমিটার চালানোর ভিতরে টোটালি 1বার প্যারা খাইছি। আর আপনারা যারা সুজুকি জিক্সার এই বাইকটা রাইড করতেছেন, যারা চালাইতেছেন, তারা কি ABS নিয়ে কখনো প্যারা খাইছেন কিনা এটা অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। আর পিছনের যে ব্রেক আছে আমি দেখাই, এই যে পিছনের ব্রেক, এই পিছনের ব্রেক শুটা আমি চেঞ্জ করছি 1বার, সামনেরটা পরিবর্তন করছি 1বার, আর পিছনের ব্রেক শুটা পরিবর্তন করছি 1বার, এতটুকুই। এই হাইড্রোলিক অয়েলটা আমি পরিবর্তন করছি 1বার। আর সামনের এই যে এখানে যে ইয়াটা থাকে সামনের এই হাইড্রোলিক অয়েল, এটাও পরিবর্তন করছি 1বার। এই হাইড্রোলিক অয়েলটা আপনি বাইকটা 2 বছর রাইড করার মধ্যেও পরিবর্তন করতে পারেন, অথবা 20,000 কিলোমিটার রাইড করার মধ্যেও পরিবর্তন করতে পারেন। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আরেকটি জিনিস বলি, আমি কিছুদিন আগে কিন্তু বাইকটা সার্ভিসিং করাইছি, সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দিয়েছি, আপনারা ভিডিওটা দেখছেন অনেকেই। ওই ভিডিওর মধ্যে আমি একটা জিনিস পরিবর্তন করছি, সেটা হচ্ছে বাইকের এই থ্রোটলের যে কেবল থাকে, এই থ্রোটলের কেবলটা পরিবর্তন করছি। এই যে এই কেবলটা পরিবর্তন করছি, এই কেবলটাও পরিবর্তন করছি। এই কেবলটাও পরিবর্তন করা হয়েছে 17,000 কিলোমিটার রাইড করার পরে। আর এই কেবলটা এমন সময় যে আমি পরিবর্তন করছি ভাই, যদি আর কোনো রকম 1-2 হাজার কিলোমিটার রাইড করতাম তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা থাকতো। অ্যাক্সিডেন্টটা এই কারণে হইতো কারণ দেখা গেছে ওই থ্রোটলের যে কেবলটা ওইটা ছিঁড়া যাইতো, ছিঁড়া যায় আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতাম। যাই হোক, আল্লাহ তাআলার রহমতে আমি ওই থ্রোটলের যে কেবলটা ওইটা সময় মতো পরিবর্তন করতে পারছি। 17,000 কিলোমিটার রাইড করার পরে আমি বাইকের যে চেনিস পকেট আছে সামনের, এই যে এইখানে একটা চেনিস পকেট থাকে, ওইটা আমি পরিবর্তন করছি। এটা পরিবর্তন করার কারণ হচ্ছে বাইক
থেকে এইরকম একটা শব্দ আসে, বাইকটা রানিং করার সময় খাট 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 এরকম একটা শব্দ আসে, যেটা ভাই আমার কাছে খুবই বিরক্তকর লাগতেছিল। পরে সার্ভিসিং সেন্টারে গেছি, সার্ভিসিং সেন্টারে যাওয়ার পর তারা বলতেছে যে সামনের যে চেইন স্পকেট আছে ওইটা বাতিল হয়ে গেছে, তারপর ওইটা পরিবর্তন করলাম। তাছাড়া আহামরি আদারওয়াইজ অন্য কোনো কিছু আমি পরিবর্তন করি নাই। আর বাইকের খারাপ দিকে আমি তেমন কিছুই পাই নাই। বাইকটা মোটামুটি সব দিক মিলাই আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস পাইতেছি। আর অনেকেই বলে কি যে বাইকের ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বাইকের ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে যায়, কিন্তু কখন দেখা গেছে বাইকের ইঞ্জিন অয়েল দিয়ে আপনি চালাইতে পারবেন 1000 কিলোমিটার, ওই জায়গায় আপনি চালাই ফেলছেন 1300 কিলোমিটার অথবা 1200 কিলোমিটার, ওই ক্ষেত্রে যে বাইকের সাউন্ডটা নষ্ট হয়ে যায়, হালকা কিছুটা ফাইটা যায়। কিন্তু বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করার পর সাউন্ডটা আবার ঠিক হয়ে যায়। আমি বাইকের সাউন্ড নিয়ে ওই রকম আহামরি কোনো প্যারা খাই নাই। তো এবার চলেন বাইকের কিছু ভালো দিক বলি। আমার কাছে যে জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বাইকের হেডলাইট। এটার কথা কি বলবো ভাই, এটা তো 3 পার্ট এলইডি লাইট, এক কথায় অস্থির। আমি এই হেডলাইটটা হালকা একটু সামনের দিকে উঁচু করে নিছি। এই উঁচু করে নেওয়াতে এটা একদম ট্রাকের ড্রাইভার বলেন, বাসের ড্রাইভার বলেন, তাদের চোখ বরাবর যা লাগে। কারণ দেখা গেছে ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার তারা রাতের বেলা প্রচুর পরিমাণে চাপ দেয়, সেই ক্ষেত্রে এটা অনেকটাই হেল্পফুল হয়। আমি এলইডি হেডলাইট এটা নিয়ে আমি সন্তুষ্ট আছি। এটা নিয়ে ওই রকম আহামরি মন্তব্য করার মতো কিছু নাই। আপনাদের যাদের হেডলাইটটা হালকা একটু নিচে রাখা, আপনারা চাইলে এটা একটু উপরে তুলে নিতে পারেন। উপরে তুলে নিলে দেখা গেছে এটা আলোটা অনেক দূর পর্যন্ত যায়, তো আপনারা চাইলে এটা করতে পারেন। আর এটার ইন্ডিকেটরগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে, জোস এক কথাই। আর এটার মিটারের কথা কি বলবো, মিটারটা আমার কাছে একদম অস্থির লাগছে। ডিজিটাল মিটার, আপনি কিলো দেখতে পারবেন, তারপরে এখানে সময় দেখতে পারবেন, গিয়ার দেখতে পারবেন, তারপরে এখানে হচ্ছে তেল। আমার তেলটা এখন ইমার্জেন্সি অবস্থায় আছে, আমার বাইকের মধ্যে ওয়াকটেন লোড করতে হবে। আমি কিছুক্ষণ পরেই যাব আমি পাম্পে ওয়াকটেন লোড করার জন্য। তাছাড়া বাইকের যে লুকস এক কথাই অস্থির। আর এটার সাসপেনশনের কথা কি বলবো, এখানে আছে মনোশক সাসপেনশন, পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। এই সাসপেনশন দেওয়ার কারণে আপনাদের এসে বাইকের মধ্যে ঝাঁকি ঝুঁকি খুবই কম লাগে, এই সাসপেনশনটা অনেকটাই কমফোর্ট। আর সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, এই সাসপেনশনটাও খুবই ভালো। আমি সাসপেনশন নিয়েও আমার তেমন কোনো মন্তব্য থাকছে না, সাসপেনশন নিয়েও আমি হ্যাপি আছি, কমফোর্ট ফিল করতেছি। আদারওয়াইজ বাইকের সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে বাইকের লুকসটা ভাই একদম অস্থির, মন কাড়া একটা লুকস। আর আপনাদের কার কার এই বাইকটা পছন্দ, আপনাদের যাদের এই বাইকটা পছন্দ তারা চাইলে এই বাইকটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই বাইকের মধ্যে 3টা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে কার্বোরেটর, আরেকটা হচ্ছে এফআই ইঞ্জিন, আরেকটা হচ্ছে এফআই এবিএস। তো এখন চলেন আমি এই বাইকের বর্তমান মূল্যটা বলে দিচ্ছি। এফআই এবিএস বাইকের এটার মূল্য এখন বর্তমান বাজারে হচ্ছে 2,80,000 টাকা। কিছুদিন আগে একটা অফার দিয়েছিল 7,000 টাকা ডিসকাউন্ট, তখন হয়েছিল 2,63,000 টাকা। এখন কত টাকা প্রাইস আছে আমি ঠিক বলতে পারতেছি না, মেবি 2,80,000 টাকায় আছে। তো আপনাদের যাদের এই বাইকটা পছন্দ চাইলে আপনারা এই বাইকটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, নো প্রবলেম। এই বাইক থেকে আমি তেমন আহামরি কোনো প্রবলেম ফেস করি নাই, যা ফেস করছি সুবিধাটাই ফেস করছি। অনেকেই দেখা গেছে এই বাইকটাকে ইয়ামাহা FZ2 অথবা FZ3 ওই বাইকগুলোর সাথে কম্পেয়ার করে, ওই বাইকগুলোর সাথে কম্পেয়ার করলেও আমার কাছে পার্সোনালি এই বাইকটাই এগিয়ে থাকবে। অনেকেই এখন বলবেন যে ভাই আপনি এই বাইকটা রাইড করেন দেখে আপনি এই বাইকের সুনাম বলতেছেন, ভাই মোটেও বিষয়টা এরকম না। আপনাদের জন্য যেটা ভালো হবে আমি সেটাই বলতেছি। আমি শুধু এই বাইকের সুনাম বইলে অথবা দুর্নাম বইলে আমার কোনো লাভ নাই। আমি যে রকমটা ফেস করছি এই বাইক থেকে ওই রকমটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাদের কাছে এই বাইকটা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাইকের কোন দিকগুলো আপনাদের কাছে খারাপ লাগে সেইটাও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।